পুরান ঢাকার ব্যস্ততম এলাকার বুকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। চারপাশে সরু গলি, পুরনো দালানকোঠা, রিকশার ঘণ্টি আর মানুষের কোলাহল। কিন্তু সেদিন সকালে ক্যাম্পাসের ভেতরে একটা অন্যরকম স্পন্দন অনুভব করা যাচ্ছিল। বাতাসে যেন একটা অলিখিত উত্তেজনা ভাসছিল। 40টা বছর, পুরো 4 দশক। এই দীর্ঘ সময়ের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ফিরে এসেছে। কথাটা শুনতে যতটা সহজ, বাস্তবের গভীরতা অনুধাবন করা ততটাই কঠিন। যে শিক্ষার্থীরা সেদিন ভোট দিতে লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের অনেক বাবা মাও হয়তো নিজেদের ছাত্র জীবনে গণতান্ত্রিক অধিকারের চর্চার সুযোগ পাননি। একটা পুরো প্রজন্ম চলে গেছে এই অধিকার থেকে বঞ্চিত হয়ে। আর সেই বঞ্চনার অবসান ঘটাতে যে দিনটি এলো, সেই দিনটি ছিল একই সাথে ঐতিহাসিক, আবেগময় এবং অপ্রত্যাশিতভাবে নাটকীয়। সকালের আলো তখন সবে ক্যাম্পাসের দেয়ালে পড়তে শুরু করেছে। ঘড়িতে 8:30 বাজতেই ভোট কেন্দ্রগুলোর দরজা খুলে গেল। শিক্ষার্থীরা আসতে শুরু করলেন, কেউ একা, কেউ দল বেঁধে। অনেকের চোখে একটা আলাদা উজ্জ্বলতা। এত বছর পর প্রথমবারের মতো নিজের ভোট দেওয়ার সুযোগ পাওয়া মানে কি, সেটা তাদের চেহারা দেখে বোঝা যাচ্ছিল। দুপুর 3:30 পর্যন্ত চলল ভোট গ্রহণ। আর এই পুরো সময়টা অন্তত বাইরে থেকে দেখলে মনে হচ্ছিল বেশ শান্তিপূর্ণ। বাংলাদেশের ক্যাম্পাস রাজনৈতিক ইতিহাস যারা জানেন, তারা জানেন এই শান্ত পরিবেশটাই কতটা বিরল, কতটা মূল্যবান। 4 দশকের বিরতির পর এত বড় একটা আয়োজন কোনো বড় সহিংসতা ছাড়াই শেষ হওয়ার নিজেই একটা সাফল্য। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু আসল রহস্যের। ভোটগ্রহণ শেষ হতেই গণনা শুরু হলো। স্বাভাবিক নিয়মে চূড়ান্ত ফলাফল ঘোষণার আগ পর্যন্ত কোনো কিছু নিশ্চিত করে বলার উপায় নেই। কিন্তু সেদিন ক্যাম্পাসে একটা অদ্ভুত জিনিস ঘটে। গণনা তখনও শেষ হয়নি, কিন্তু ফলাফলের একটা চিত্র যেন প্রায় স্পষ্ট হয়ে উঠছিল। ক্যাম্পাসের বাতাসে একটি নির্দিষ্ট প্যানেলের জয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ছিল। শিক্ষার্থীরা ফিসফিস করছিল, মোবাইলে খবর আদান প্রদান হচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন তৈরি হচ্ছিল। সবাই যেন একটাই কথা বলছিলেন, বিষয়টা বুঝতে গেলে আগে বুঝতে হবে ঠিক কী ঘটছিল ভোট কেন্দ্রগুলোতে। 40 বছর মানে অনেক কিছু বদলে যায়। ক্যাম্পাসের রাজনৈতিক সমীকরণ অনেকটাই অজানা ছিল। কে কোন দলকে সমর্থন করে, সাধারণ শিক্ষার্থীদের মন কোন দিকে, এসব প্রশ্নের উত্তর কারো কাছে স্পষ্ট ছিল না। তাহলে গণনা শেষ হওয়ার আগে একটা প্যানেলের ভূমিধস বিজয়ের কথা এত নিশ্চিতভাবে কিভাবে বলা সম্ভব হচ্ছিল? এর পিছনে দুটো কারণ কাজ করছিল। প্রথম কারণটা হলো একেবারে অপ্রত্যাশিত। ভোট দিয়ে বেরিয়ে আসা শিক্ষার্থীরা কোনো রাগঢাক না রেখেই প্রকাশ্যে জানাচ্ছিলেন তারা কাকে ভোট দিয়েছেন। গোপন ব্যালটের ধারণা যেন সেদিন উবে গিয়েছিল। শিক্ষার্থীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে বলছিলেন তারা অদম্য জবিয়ান ঐক্য প্যানেলকে ভোট দিয়েছেন। এটা একটা অভূতপূর্ব দৃশ্য ছিল। সাধারণ মানুষ নিজের ভোটের কথা গোপন রাখতে চায়, কিন্তু সেদিন ক্যাম্পাসে যেন একটা অন্যরকম আবহাওয়া তৈরি হয়েছিল, যেখানে সবাই নিজের মতামত প্রকাশ করতেই গর্ববোধ করছিলেন। দ্বিতীয় কারণটা ছিল আরও কারিগরি। বিভিন্ন ভোটকেন্দ্রে নিয়োজিত এজেন্টদের কাছ থেকে প্রাথমিক তথ্য আসতে শুরু করেছিল। মাঠের সার্বিক প্রবণতা, ভোটারদের আচরণ, কোন প্যানেলের বুথে কতটা ভিড়, এসব তথ্য বিশ্লেষণ করেই একটা পরিষ্কার চিত্র তৈরি হয়ে যাচ্ছিল। এই দুই বিষয়ে একসাথে মিলে যে ধারণা তৈরি হচ্ছিল, তা অনুযায়ী শিবির সমর্থিত প্যানেল অদম্য জবিয়ান ঐক্য বিশাল ব্যবধানে জিততে চলেছে। এটা শুধু সাংবাদিকদের অনুমান ছিল না, এটা ছিল খোদ ভোটারদের আত্মবিশ্বাসের প্রতিফলন। শীর্ষ 3টে পদের দিকে তাকালে এই প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠছে। ভাইস প্রেসিডেন্ট পদে রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আব্দুল আলী মারিফ এবং সহ সাধারণ সম্পাদক পদে মাসুদ রানা বিপুল ভোটে এগিয়ে আছেন বলেই খবর পাওয়া যাচ্ছিল। এই 3টি পদ ছাত্র সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ। এরাই হলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আর সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মূল সেতু। শিক্ষার্থীদের যত দাবি দেওয়া, আবাসন সংকট থেকে শুরু করে পরিবহন সমস্যা, লাইব্রেরির আধুনিকায়ন থেকে ক্যান্টিনের খাবারের মান, সবকিছু নিয়ে প্রশাসনের সাথে দর কষাকষি করার মূল দায়িত্বটা থাকে এই নেতৃত্বের উপরই। তাই পদগুলোতে কারা আসছেন, তার উপর বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করে। কিন্তু এখানে একটাই প্রশ্ন উঠে আসে, যেটা এড়িয়ে যাওয়া কঠিন। শিবির সমর্থিত প্যানেলের এই সম্ভাব্য জয়ের পেছনে আসল কারণটা কি? এটি কি শুধুই সাংগঠনিক শক্তির জয়, নাকি এর পেছনে আরও গভীর কোনো কারণ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে বাংলাদেশের ছাত্র রাজনীতির প্রেক্ষাপটটা বুঝতে হবে। দীর্ঘদিন ধরেই দেশের প্রধান রাজনৈতিক দলের ছাত্র সংগঠন ক্যাম্পাসগুলোতে আধিপত্য বিস্তার করে আসছে। অনেক সময় আধিপত্য সহিংসতা, দখলদারি এবং সাধারণ শিক্ষার্থীদের উপর প্রভাব বিস্তারের মাধ্যমেই টিকে থেকেছে। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের একটা বড় অংশ হয়তো এমন একটি শক্তিকে খুঁজছিলেন যারা অন্তত বাহ্যিকভাবে এই দুই বড় দলের লেজুর বৃত্তি করে না।
ইসলামী ছাত্র শিবির, যারা একটা ইসলামী ছাত্র সংগঠন হিসেবে পরিচিত, তারা হয়তো দীর্ঘদিনের সাংগঠনিক কাঠামোকে কাজে লাগাতে পেরেছেন, কিন্তু একই সাথে এটাও সত্য যে দীর্ঘদিনের অচলাবস্থার পর শিক্ষার্থীরা গতানুগতিক ছাত্র রাজনীতির বাইরে নতুন কোনো নেতৃত্ব খুঁজছিলেন। এই নির্বাচনে তাদের সম্ভাব্য জয়কে তাই শুধু একটি সংগঠনের সাফল্য হিসেবে না দেখে শিক্ষার্থীদের পুঞ্জীভূত ক্ষোভ আর পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেও দেখা যেতে পারে। কিন্তু এই আপাত সাফল্যের গল্পের পেছনে যে অন্ধকার দিকটা লুকিয়েছিল সেটা এখন বলার সময় এসেছে। শান্তিপূর্ণ পরিবেশের নিচে আসলে অনেক কিছুই ঘটছিল সেদিন। ভোট গ্রহণ চলাকালীন বেশ কিছু ঘটনা ঘটেছিল যা নির্বাচনের সার্বিক সাফল্যকে কিছুটা হলেও ম্লান করে দিয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগটা ছিল ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। ছাত্রদল হলো দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ছাত্র সংগঠন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যাচ্ছে, ভোট গ্রহণ চলাকালে তাদের কিছু নেতাকর্মী ভোটের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করেছেন, উত্তেজনা তৈরি করার চেষ্টা হয়েছে, ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলেছে। এই ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বেশ ক্ষোভও তৈরি হয়েছে। কিন্তু সবচেয়ে আলোচিত এবং নিন্দনীয় ঘটনাটা ছিল অন্যরকম। ভিপি পদ প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রীকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাটা শুধু একটা বিচ্ছিন্ন বিশৃঙ্খলা নয়, এর প্রতীকী তাৎপর্য অনেক গভীর। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো তিনি নিজেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। এই তথ্যটাই পুরো ঘটনাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। তিনি শুধু একজন প্রার্থীর স্ত্রী নন, তিনি সেই একাডেমিক কমিউনিটিরই একজন সদস্য। যখন নির্বাচনী সহিংসতার শিকার একজন নারী শিক্ষার্থী হন, তখন এটা শুধু নির্বাচনী আচরণবিধির বিষয়ে সীমাবদ্ধ থাকে না, এটা পুরো ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা এবং রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয় নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দেয়। 4 দশকের পর যে উৎসবের আমেজ তৈরি হয়েছিল ক্যাম্পাসে, সে একই ঘটনা সেখানে একটা কলঙ্কের দাগ রেখে দিয়েছে। প্রশ্ন উঠেছে, এ ধরনের ঘটনা কেন ঘটল? এর পেছনে কি কোনো পরিকল্পনা ছিল? অনেক শিক্ষার্থীর ধারণা, যা বিভিন্ন সূত্রে উঠে এসেছে, নির্বাচনে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে একটি পক্ষ পরিকল্পিতভাবে এই পরিস্থিতিগুলো তৈরি করেছিল। এটা ছিল তাদের শেষ চেষ্টা। এর মাধ্যমে তারা দুটো উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। প্রথমত, ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করা, যাতে অনেকে ভোট দিতে না আসেন। দ্বিতীয়ত, পুরো নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে তোলা, যাতে ফলাফল যাই হোক সেটাকে বৈধতা দিতে না হয়। এটা যদি সত্যি হয়, তাহলে বুঝতে হবে এটা শুধু বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা ছিল না, এটা ছিল গণতান্ত্রিক ফলাফলকে অগ্রিম প্রত্যাখ্যান করার একটা নোংরা কৌশল। ভোটের লড়াইটা শুধু ব্যালটে সীমাবদ্ধ ছিল না, মাঠের পরিবেশ নিয়ন্ত্রণে রাখার এবং নির্বাচনকে কলুষিত করার একটা সমান্তরাল লড়াইও চলছিল। এত কিছুর পরও যে বিষয়টা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হলো সাধারণ শিক্ষার্থীদের অদম্য মনোভাব। সব বাধা, সব উত্তেজনা আর বিশৃঙ্খলার চেষ্টাকে উপেক্ষা করে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, সেটাই নির্বাচনের মূল অর্জন। গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর তাদের এই অবিচল আস্থা সবচেয়ে বড় ইতিবাচক দিকে। প্রায় 40 বছর পর যাওয়া সুযোগটা যে তারা কোনোভাবেই হাতছাড়া করতে চাননি, তাদের উপস্থিতি সেটাই প্রমাণ করে দিয়েছে। এখন স্বাভাবিকভাবেই পুরো ক্যাম্পাসের নজর চূড়ান্ত ফলাফলের দিকে। কিন্তু জয় পরাজয়ের চেয়েও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে শিক্ষার্থীদের প্রত্যাশা। এই নির্বাচনটা শুধু একটা নেতৃত্ব বদলের বিষয় নয়, এটা একটা দীর্ঘদিনের শূন্যতা পূরণের প্রক্রিয়া। শিক্ষার্থীদের আশা, নতুন নির্বাচিত প্রতিনিধিরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের মৌলিক সমস্যাগুলোর সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট একটা বহু পুরনো এবং তীব্র সমস্যা। পুরান ঢাকার এই ক্যাম্পাসে জায়গার অভাব একটা চিরস্থায়ী সমস্যা। হলে সিট পাওয়া অনেকের কাছে স্বপ্নের মতো। পরিবহন সংকটের সমস্যা, শিক্ষার্থীদের জন্য বাসের অভাব দীর্ঘদিন ধরে। ক্লাসে আসা যাওয়া করতে গিয়ে শিক্ষার্থীদের যে কষ্ট হয় সেটা ভোগ করছেন অনেক দিন ধরেই। ক্যান্টিনে খাবারের মান নিয়ে অভিযোগ। স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যে একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার, এই বোধটা মনে হয় প্রশাসনের মধ্যে জাগ্রত করাটাও নতুন নেতৃত্বের দায়িত্ব।